আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি শাহাবুল ইসলাম সবুজ আপনাদের সাথে আছি। গত ক্লাসে আমরা শিখছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক পরিস্থিতি এবং ফন্ট গ্রুপ নিয়ে। আজকে আমরা শিখব প্যারাগ্রাফ গ্রুপের কিছু কাজ। তো প্যারাগ্রাফের জন্য আমরা র্যান্ডমলি কিছু প্যারাগ্রাফ ইনপুট করার জন্য ইকুয়াল টু RAND করে ওপেন ক্লাস করে আমরা যদি এটা প্রেস করি সেক্ষেত্রে র্যান্ডমলি আমরা কিছু প্যারাগ্রাফ পেয়ে যাব। এখন প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। তো প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট বিষয়টা হচ্ছে যে প্যারাগ্রাফ কোন দিক থেকে সোজা থাকবে বা কোন দিক থেকে অ্যালাইন থাকবে সেটা বোঝায়। তো ডিফল্ট ভাবে সাধারণত প্যারাগ্রাফ অ্যালাইন লেফট অর্থাৎ বাম দিক থেকে সোজা থাকে, যেটাকে বলে লেফট অ্যালাইনমেন্ট। কোনো কারণে যদি আমাদের ডান দিক থেকে অ্যালাইন করার প্রয়োজন পড়ে বিভিন্ন প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা অ্যালাইন রাইট করতে পারি, অর্থাৎ অ্যালাইন রাইট। এই অপশনটা হচ্ছে অ্যালাইন রাইট। এখানে ক্লিক করলে প্যারাগ্রাফ ডান দিক থেকে বিন্যস্ত হবে। আবার কোনো কারণে যেমন কবিতা লেখার ক্ষেত্রে সাধারণত মধ্য দিক থেকে বা মাঝখান থেকে সোজা থাকে, এটা বলে অ্যালাইনমেন্ট সেন্টার। এটা করার জন্য আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। আবার বই পুস্তকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যালাইনমেন্ট সেটা দুই দিক থেকে সোজা থাকে, অর্থাৎ দুই দিক থেকে ডান এবং বাম দিক থেকে সোজা থাকে, সেটাকে বলা হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এই অপশনটা আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। যখন আমরা জাস্টিফাই অ্যালাইন করব তখন ডান এবং বাম দিক থেকে সোজা থাকবে বা অ্যালাইন করা থাকবে, এবং এর মাঝখানের স্পেসগুলো সুষমভাবে বন্টিত থাকবে। এটাকে বলা জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এদের শর্টকাট হচ্ছে যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট করতে চাই সেটা কন্ট্রোল এল, যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল আর, যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ই, আর যদি আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে তারপর অপশনটা দেখেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটি লাইনের কতটুকু দূরত্ব থাকবে সেটা আইডেন্টিফাই করার জন্য। তো এটা করার জন্য সাধারণত ডিফল্ট ভাবে প্যারাগ্রাফের বা লাইন স্পেসিং থাকে 1। যদি আমরা কোনো প্রয়োজনে বাড়াতে চাই সেক্ষেত্রে এরকম করে বাড়াতে পারবো। যেমন 2 দিলে লাইন স্পেসিং প্যারাগ্রাফের যে লাইনের দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা বেড়ে যাবে, আর এই করলে আরো বেড়ে যাবে। তো সাধারণত 1 থাকে, কোনো প্রয়োজনে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আবার একটা জিনিস সেটা হচ্ছে দুটি প্যারাগ্রাফের মধ্যবর্তী যদি আমরা স্পেস রাখতে চাই সেক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। করলে আমরা দুইটি প্যারাগ্রাফের মধ্যবর্তী একটা স্পেস তৈরি হয়ে যাবে। আমরা যদি সেটা না চাই সেক্ষেত্রে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ যদি আমরা করি সেক্ষেত্রে প্যারাগ্রাফের দুটির মধ্যে কোনো স্পেস থাকবে না। প্যারাগ্রাফ দুটির মধ্যে কোনো স্পেস থাকবে না। দেখেন এখন বর্তমানে প্যারাগ্রাফগুলোর মধ্যে কোনো স্পেস নাই। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের শেডিং। প্যারাগ্রাফের শেডিং বিষয়টা হচ্ছে যে একটা প্যারাগ্রাফের পিছনে যদি আমরা কালার বা হাইলাইট করতে চাই সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করা হয়। যেমন প্রথম প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করে নিই, যদি এর পিছনে আমরা যদি হাইলাইট করতে চাই বিভিন্ন কালার দিয়ে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই অপশনটার মাধ্যমে আমরা প্যারাগ্রাফের হাইলাইট বা শেডিং বা নিচে ছায়া দিতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ বর্ডার। অর্থাৎ যদি প্যারাগ্রাফগুলোকে আমরা বর্ডার করতে চাই সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করা। তারপর এই প্যারাগ্রাফটার আমি বর্ডার দেবো, সেজন্য এই প্যারাগ্রাফটা সিলেকশন করে রাখবো। রাখার পরে যদি আমরা এর নিচে একটা বর্ডার দিতে চাই সেক্ষেত্রে বটম বর্ডার, উপরে দিতে চাইলে টপ বর্ডার, বাম দিকে চাইলে লেফট বর্ডার, ডান দিকে চাইলে রাইট বর্ডার। যদি আমরা সব দিকেই চাই সেক্ষেত্রে অল বর্ডার বা আউটসাইড বর্ডার দিলে হয়ে যাবে। এখানে আরো অপশন আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। যদি কোনো বর্ডার না চান সেক্ষেত্রে নো বর্ডার ক্লিক করলে কোনো বর্ডার থাকবে না। তারপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইনডেন্ট। অর্থাৎ ইনডেন্ট জিনিসটা হচ্ছে ধরেন এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মাঝখানে একটা প্যারাগ্রাফ আছে। কোনো কারণে যদি এখানে কোনো কিছু স্কেটস বা কোনো ছবি সংযুক্ত করার জন্য এই জায়গাটা ফাঁকা করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করা হয়। এই জন্য আমি প্যারাগ্রাফে এই অপশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যদি যেহেতু আমাদের স্পেস নিতে হবে সেক্ষেত্রে
আমরা এই অপশনটা পাবো ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ ওটাকে আমরা ডান দিকে একটু সরাবো। যখন আমরা করবো দেখেন ডান দিকে একটু একটু করে সরে যাচ্ছে এবং একটা স্পেস তৈরি হচ্ছে। এখন এই স্পেসটার মধ্যে আমরা কিছু স্কেচ বা কিছু ছবি বা কিছু সংযুক্ত করতে পারি। আর যদি সেটা না পারি তাহলে ডিক্রিজ ইনডেন্ট, অর্থাৎ এটা আস্তে আস্তে পূর্বের অবস্থায় ফিরে যাবে। যখন প্রয়োজন পড়লে আপনারা এই কাজটি করতে পারেন। আরেকটা জিনিস শিখবো, তারপরে যে অপশনটা আছে সেটাকে বলা হয় শর্টিং। শর্টিং অপশনটা আসলে যে ধারা অনুযায়ী সাজানো। এটা বোঝানোর জন্য আপনার একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে কিছু নাম আছে সাগর, আকবর, জামাল, মিলন, কামাল। আপনারা যদি চান যে এটা আলফাবেটিক্যালি অর্থাৎ উপর থেকে নিচে, অর্থাৎ অ্যাসেন্ডিং ফরম্যাটে যদি আপনারা সাজাতে চান, অর্থাৎ প্রথমে এ দিয়ে যে অক্ষর থাকবে, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে, সেক্ষেত্রে আপনারা সবগুলোকে সিলেক্ট করলে এখানে অ্যাসেন্ডিং যদি করেন, অর্থাৎ শর্ট যদি শর্ট করেন, সেক্ষেত্রে শর্ট কিসের প্রেক্ষিতে করবেন? যেহেতু প্যারাগ্রাফের টেক্সট প্রেক্ষিতে করবেন, সেটা কি ফরম্যাটে থাকবে, অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং। যদি অ্যাসেন্ডিং করেন তো অ্যাসেন্ডিং সিলেক্ট, যদি ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে আছে এ টু জেড আর ডিসেন্ডিং মানে জেড টু এ, অর্থাৎ অ্যাসেন্ডিং করলে এ থেকে বি সি এরকম ফরম্যাটে থাকে। যদি আমরা ওকে প্রেস করি দেখেন আগে সাগর নামটি আগে ছিল, এখন আকবর, আরিফ, তারপর বি যেহেতু কোনো অক্ষর নাই, শুধু কামাল, জামাল, মিলন। আর আমরা যদি ডিসেন্ডিং ফরম্যাটে অর্থাৎ জেড টু এ করতে চাই, সেক্ষেত্রে ডিসেন্ডিং ফরম্যাটে ক্লিক করলে দেখবেন যে এই নাম সহ নিচের দিকে অর্থাৎ বিপরীতে সাজবে। এখন দেখেন সাজু, সাগর, রাজু, মিলন এবং আকবর নামটি সবার শেষে চলে গেছে। নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লিস্ট। লিস্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা লিস্ট শিখবো। তো লিস্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট বলতে সাধারণত যদি আমরা কোনো ক্রম ব্যবহার না করি, যেমন 1 2 3 4 1 2 3 এই জিনিসগুলো না ব্যবহার করে কোনো সাধারণত আমরা স্টার বা বিভিন্ন ধরনের প্রতীক দিয়ে যখন আমরা লিখি, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট শিখবো। যখন 4টি ফলের নাম লিখব, যদি আমরা আনঅর্ডার ভাবে সেটা লিখতে চাই, যেমন কলা, আম, লিচু, আপেল, এগুলোকে আমরা আনঅর্ডার লিস্ট করার জন্য এগুলোকে আমরা সিলেক্ট করব। করার পর আনঅর্ডার লিস্ট, এখানে দেখেন অপশন ক্লিক করলে এখানে কিভাবে সাজাতে চাই, যদি আমরা বুলেট চাই বা বৃত্তের মতো একটা কিছু চাই, অর্থাৎ স্কোয়ার চাই বা এই জিনিসটা চাই বা টিক চিহ্ন চাই, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজাতে পারবো। অর্থাৎ এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। যে কোনো কারণে আমাদের এটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এগুলোর উপরে সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা সেই চিত্রটা পরিবর্তন করে নিতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এখন আমরা যেটা জিনিস শিখবো সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট করার জন্য আমি পূর্বের অবস্থায় আসি। অর্ডার লিস্ট করার জন্য জাস্ট ওই জিনিসগুলোকে সিলেক্ট করব, করার পরে পরবর্তী যে অপশনটা আছে সেটাকে বলা হয় অর্ডার লিস্ট বা নাম্বারিং লিস্ট। তো এটা করার জন্য আমরা যদি 1 2 3 নিতে চাই, সেক্ষেত্রে 1 2 3, যদি ইতালিক ফর্মে 1 2 3 নিতে চাই, সেক্ষেত্রে বড় হাতের এবিসি নিতে চাইলে এবিসি। তো আমাদের যেরকম প্রয়োজন সেভাবে আমরা নিতে পারি। এখানে আমরা এবিসি সিলেক্ট করলাম, কিন্তু তারপরেও যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটার উপর ক্লিক করলে সিলেক্ট হবে এবং এখান থেকে আমরা সেই ফরম্যাটটা অন্যভাবে নিতে পারি। যেমন 1 2 3 বা ছোট হাতের এবিসি, যেমন আমি 1 2 3 নিলাম, নিতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিভাবে এগুলো করা হয় সেটা শিখবেন। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে তারপরে যে অপশনটা আছে সেখানে দেখেন মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট বলতে বোঝায় সাধারণত চাইল্ড প্যারেন্ট এই ক্যাটাগরিতে, অর্থাৎ যেমন বাবা থেকে দাদা থেকে বাবা, তারপরে ছেলে, এই ক্যাটাগরিতে আর কি। তো জিনিসটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য দেখা গেছে হাতে কলমে। তো দেখেন এখানে কিছু পশুর নামের তালিকা আছে। পশুর নামের তালিকাগুলোকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে গৃহপালিত পশু, একটা আছে বন্য পশু। গৃহপালিত পশুর মধ্যে আছে গরু, ছাগল, ভেড়া, মহিষ। আর বন্য পশুর মধ্যে আছে বানর, বাঘ, হরিণ, সিংহ। তো এগুলোকে যদি আমরা মাল্টি লেভেল লিস্ট হিসেবে করতে চাই, সেক্ষেত্রে আমরা সবগুলোকে সিলেক্ট করব। গৃহপালিত পশু সবগুলোকে আমরা সিলেক্ট করব করে মাল্টি ওভারঅল লিস্ট, অর্থাৎ আমরা কিভাবে চাই নাম্বারিং হিসেবে যদি চাই, সেক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করে দেব। দেখেন সবগুলো এক এক করে নাম্বার, কিন্তু আমরা তো এইভাবে চাই না। আমরা চাচ্ছি যে গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলো
1 নম্বরে থাকবে, আর বন্য যে পশুগুলো আছে সেগুলো 2 নম্বরে থাকবে, আর এগুলো সাব ক্যাটাগরিতে থাকবে। এটা করার জন্য আমরা কিছু করবো, শুধুমাত্র একটা সামনে কার্সর রেখে ট্যাব প্রেস করবো। দেখেন 1 নম্বর বিষয়গুলোতে বসে থাকে, এ ক্যাটাগরিতে আসলে গরু। যদি ছাগলের সঙ্গে ট্যাব দিই তাহলে বি ছাগল, আবার ট্যাব প্রেস করলে সিতে ভেড়া, আবার ট্যাব প্রেস করলে ডিতে মহিষ চলে আসলো। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন যদি আমরা বন্য পশু যদি ক্যাটাগরি চাই, সেক্ষেত্রে আমরা এখানে আবার ট্যাব প্রেস করলে দেখেন বন্য পশুর আকারে এ চলে আসলো, আবার বি চলে আসলো, সি চলে আসলো, ডি চলে আসলো। এখন আমরা যদি এটা তো অর্ডার লিস্টে আছে, তো নাম্বারিং হিসেবে আছে, আমরা যদি নাম্বারগুলো চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী এবিসি আছে, আমরা 1 2 3 বা বড় হাতের এবিসি, বা যেরকম যদি আমরা ইতালিক আমরা যদি রোমান নাম্বারে নিতে চাই সেক্ষেত্রে আমরা নিতে পারি। তো এবিসিতে আমি রাখলাম। আবার যদি আপনাদের প্রয়োজন পড়ে যে না আমরা এবিসি হিসেবে নেব না, আমরা আনঅর্ডার লিস্টের বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করবো, যেমন টিক চিহ্ন বা অ্যারো চিহ্ন বা এই চিহ্নটা রাখতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজাতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছেন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করা হয়। তাহলে আমরা মোটামুটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানলাম এবং পুরো প্যারাগ্রাফ গ্রুপটি সম্পর্কে জানলাম। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।